আচ্ছা, আজকে আমরা মুদ্রাস্ফীতির নিয়ন্ত্রণ নিয়ে আলোচনা করব। হ্যাঁ, এতদিন আমরা মুদ্রাস্ফীতির সংজ্ঞা, তারপর মুদ্রাস্ফীতি কেন হচ্ছে, এর কারণগুলো ডিটেলসে পড়ার চেষ্টা করেছিলাম। হ্যাঁ, এখন মুদ্রাস্ফীতি হলে কি সিমটমস দেখা যায় এটা আমরা জানি। একটা হচ্ছে অর্থের যোগানটা অনেক বেশি পরিমাণ বেড়ে যায়, মানে তোমার হাতে অনেক বেশি পরিমাণ টাকা আছে। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির মূল সিমটমস। তোমার হাতে অনেক টাকা আছে, কিন্তু আহ, ওই সময় অর্থনীতিতে উৎপাদন বাড়ছে না, বেশি পরিমাণ উৎপাদন হচ্ছে না। তার মানে তোমার খরচ করার রাস্তাটা কম। অনেক বেশি টাকা থাকতে পারে তোমার হাতে, কিন্তু যেহেতু বাজারে পণ্যের একই পরিমাণ আছে, উৎপাদন বাড়ছে না, এই কারণে অনেক বেশি পরিমাণ টাকা তোমার একই ধরনের পণ্যের পিছনে খরচ করতে হচ্ছে। এই কারণে দাম টাম বেড়ে যায়, মুদ্রাস্ফীতি হয়। অর্থাৎ মূল সিস্টেম হচ্ছে অর্থের পরিমাণটা, অর্থের যোগানটা বেড়ে যাওয়া। তাহলে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে হলে আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থের যোগানটাকে কমিয়ে আনতে হবে। যে কোনো পদ্ধতি অ্যাপ্লাই করি না কেন, মূল দায়িত্বটা হবে বা মূল কাজটা হবে যে অর্থের যোগানটা কমিয়ে আনতে পারা। যদি অর্থের যোগানটা কমিয়ে আনা যায় তাহলে আসলে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসবে। এখন অর্থের যোগানটা কিভাবে বাড়তেছে এটা একটা ফ্যাক্ট। ধরো সরকার বেশি টাকা ছাপাচ্ছে, তাহলে কিন্তু অর্থের যোগান বাড়ছে। আবার বাণিজ্যিক ব্যাংকগুলো বেশি ঋণ দিচ্ছে, অর্থাৎ মানুষ বেশি ঋণ নিতে পারছে, ঋণের অ্যাক্সেস আছে মানুষের। ঋণ পাওয়ার কারণে অর্থের সংগ্রহটা, অর্থের যোগানটা বাড়ছে। তাহলে দেখো, অর্থের যোগান বিভিন্ন পদ্ধতিতে বাড়তে পারে। এখন এই যে পদ্ধতিতে অর্থের যোগান বাড়ুক না কেন, আমাদের ওগুলোকে চেক দিতে হবে যে এই পদ্ধতিতে যাতে আর অর্থের যোগানটা না বাড়ে। সরকার বেশি টাকা ছাপাচ্ছিল, এখন কম টাকা ছাপাবে, তাহলে এই অর্থের যোগানটা হয়তো আগের থেকে কমে যেতে পারে। অর্থাৎ মূল বিষয় হচ্ছে, আমরা যদি মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করতে যাই, আমাদের মূল যে কাজটা করতে হবে সেটা হচ্ছে অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করতে হবে। অর্থের যোগানটা যাতে কমে যায় বা কম থাকে সেটা নিশ্চিত করতে হবে। এখন এই অর্থের যোগান কিভাবে কমবে, কোন পদ্ধতিতে আমরা কমাবো, এটা নিশ্চিত করতে আমাদের আহ দুই তিনটা পদ্ধতি সাহায্য আমরা নিতে পারি। হ্যাঁ, দুই তিনটা পদ্ধতিতে একই কাজ করা যায়। একটা হচ্ছে আর্থিক পদ্ধতি বা মনিটারি পলিসি, যেটা কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট। হ্যাঁ, সরকার কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে এই পদ্ধতিতে অর্থনীতিতে অর্থের যোগানটা কমিয়ে থাকে। কাজ কিন্তু একই, অর্থের যোগান কমানো। আর্থিক পদ্ধতিতে বলো আর অর্থের যোগান কমাবে। এখানে দেখো রাজস্ব পদ্ধতি বা ফিসক্যাল পলিসি, এই পদ্ধতিতেও একই কাজ, অর্থের যোগান কমাবে। রাজস্ব নিয়ন্ত্রণটা সরাসরি সরকারের সঙ্গে সংশ্লিষ্ট, সরকারের বিভিন্ন পদক্ষেপের মাধ্যমে। আবার কিছু প্রত্যক্ষ নিয়ন্ত্রণও সরকার করে দিতে পারে, এটাও সরকারের কাজ। তবে এই দুইটা মূল কাজ বা এই দুইটা মূল পদ্ধতি সরকারের হাতিয়ার বা সরকারের অস্ত্র, আর্থিক পদ্ধতি আর রাজস্ব পদ্ধতি। এই দুইটা পদ্ধতির মাধ্যমে সরকার কিভাবে অর্থের যোগানটা নিয়ন্ত্রণ করে বা অর্থের যোগান কমায়, একই সাথে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণ করে, এটাই আমাদের আজকে ডিটেলসে পড়ার বিষয়। আচ্ছা, আমরা প্রথমে আর্থিক পদ্ধতিটা নিয়ে একটু আলোচনা করব। হ্যাঁ, একটু খেয়াল করো, আর্থিক পদ্ধতি হোক রাজস্ব পদ্ধতি হোক, দুইটারই একই টার্গেট, যেটা আগে বলেছিলাম যে অর্থের যোগানটা কমাবো আমরা। হ্যাঁ, অর্থের যোগানটা কিভাবে কমাতে পারি সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। এখন যেহেতু আর্থিক পদ্ধতি পড়বো, এটা কেন্দ্রীয় ব্যাংক এটার সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট। কেন্দ্রীয় ব্যাংক কি কি পদ্ধতি নেয় সেটার সঙ্গে সরাসরিভাবে সংশ্লিষ্ট। তাহলে যেহেতু ব্যাংকের কথা বলছি, তাহলে অর্থের যোগানটা কিভাবে কমবে, ব্যাংকের মাধ্যমে অর্থের যোগানটা কিভাবে কমবে, এটা একটু তোমাদের মাথায় রাখতে হবে। তাহলে এটা একটু মাথায় রাখো যে ব্যাংক থেকে আমরা ঋণ নিই, যত বেশি ঋণ নিতে পারবে মানুষ, ব্যাংক বিনিয়োগকারীরা যত বেশি ঋণ নিতে পারবে, তত বেশি অর্থের যোগানটা বাড়বে। হ্যাঁ, তুমি ধরো সবাই মিলে ঋণ নিতে পারতেছে, সবার অ্যাক্সেস আছে, তাহলে অর্থের যোগান স্বাভাবিকভাবে বাড়বে। সবাই 100 টাকা 100 টাকা 100 টাকা করে ঋণ নিলে অর্থনীতিতে 500 600 1000 টাকা বেড়ে গেল। বিষয়টা তাহলে কি করতে হবে, এই যে ঋণ নেওয়ার কমিয়ে আনতে ক্ষমতাটা কমিয়ে আনতে হবে। অর্থাৎ বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে কম ঋণ দিতে পারে সেটা নিশ্চিত করতে হবে কেন্দ্রীয় ব্যাংকে। কেন্দ্রীয় ব্যাংক এমন কিছু পদ্ধতি গ্রহণ করবে যেটার মাধ্যমে বাণিজ্যিক ব্যাংকগুলো কি করবে, কম টাকা ঋণ দিতে পারবে মানুষকে।
এরকম কিছু পদ্ধতি নিয়ে আমরা একটু আলোচনা করি। চলো, হ্যাঁ। তাহলে প্রথম যে পদ্ধতিটা আমরা দেখবো সেটা হচ্ছে নগদ জমার হার পরিবর্তন। নগদ জমার হার পরিবর্তন, হ্যাঁ। নগদ জমার হারটা কি এটা একটু আগে বুঝতে হবে, হ্যাঁ। তুমি যখন ধরো তুমি ব্যাংকে গিয়ে 100 টাকা জমা রাখলে, হ্যাঁ। এখন ব্যাংক কি করবে, 100 টাকা জমা রাখবে, পরে তো তোমাকে ফেরত দিতে হবে, হ্যাঁ, তাই না? এখন খেয়াল করো, ওই 100 টাকার একটা নির্দিষ্ট অংশ বাণিজ্যিক ব্যাংকগুলো বাধ্য থাকে কেন্দ্রীয় ব্যাংকের কাছে জমা রাখতে। আবার একটু খেয়াল করো, ধরো তুমি ডাচ বাংলা ব্যাংকে গেলে 100 টাকা জমা রাখলে, হ্যাঁ। এখন বাণিজ্যিক ব্যাংক বা ডাচ বাংলা ব্যাংক বাধ্য, হ্যাঁ, ওই 100 টাকার মধ্যে 5 টাকা বাংলাদেশ ব্যাংকের কাছে জমা রাখতে। তাহলে আমরা বললাম 5% টাকা, এই যে 5% টাকা জমা রাখতে বাধ্য, এটাকে বলা হয় নগদ জমার হার বা ক্যাশ রিজার্ভ রিকোয়ারমেন্ট। এটা ধরো বাংলাদেশে 5%। তার মানে তুমি যদি 1000 টাকা জমা রাখো ডাচ বাংলা ব্যাংকে, তাহলে বাংলাদেশ ব্যাংকের কাছে কত টাকা জমা দিয়ে দিতে হচ্ছে বলো তো? 50 টাকা। 5% হারে 5% হারে 50 টাকা। ভেরি গুড। তাহলে এখন একটু খেয়াল করো, কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল এটা আমি আর 5% রাখবো না, এটা আমি বাড়িয়ে 10% করে দিব। তাহলে 100 টাকা রাখলে এখন কত টাকা দিয়ে দিতে হবে? 10 টাকা। তাহলে এখন বাণিজ্যিক ব্যাংকের হাতে কত টাকা থাকলো? 90 টাকা, তাই না? তার মানে আগে সে যখন 5% ছিল তখন 95 টাকা ধরো ঋণ দিতে পারছিল, এখন সে 10%, 10 টাকা দিয়ে দিতে বাধ্য, তাহলে সে এখন দিতে পারবে কত টাকা? 90 টাকা ঋণ। এই যে নগদ জমার হারটা বাড়িয়ে দিল কেন্দ্রীয় ব্যাংক, এতে করে কি হলো, ডাচ বাংলা ব্যাংক বা বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান করার ক্ষমতা কমে গেল। তাদের হাতেই টাকা কম আছে, তারা কম টাকা ঋণ দিতে পারবে, মানুষ কম টাকা ঋণ পাবে, অর্থনীতিতে অর্থের যোগানটা কমে আসবে। তাহলে যেটা বললাম, নগদ জমার হার যদি সরকার বাড়িয়ে দেয়, পরিবর্তন করতে হবে মানে বাড়াতে হবে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করার জন্য। তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ দানের ক্ষমতা কমে যাবে। বাণিজ্যিক ব্যাংকগুলোর যদি ঋণ দানের ক্ষমতা কমে যায় তাহলে অর্থের যোগান কমে যাবে, আর অর্থের যোগান কমলে কি হবে, এটা নিয়ন্ত্রণে চলে আসবে, মানে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে, হ্যাঁ। তাহলে এটা একটা পদ্ধতি গেল, আর্থিক পদ্ধতির প্রথম পদ্ধতি আমরা পড়লাম নগদ জমার হার পরিবর্তন, হ্যাঁ। এখন আমরা দ্বিতীয় পদ্ধতিটা দেখি, দ্বিতীয় কি পদ্ধতি আছে। এরপরে দেখো আরেকটা পদ্ধতি হচ্ছে খোলা বাজার নীতি, হ্যাঁ। এখন কেন্দ্রীয় ব্যাংক কি করে, ওপেন মার্কেট অপারেশন বা খোলা বাজার নীতির মাধ্যমে বিভিন্ন ধরনের ঋণপত্র, শেয়ার, বন্ড এগুলো ক্রয় বিক্রয় করে, হ্যাঁ, খোলা বাজারের মাধ্যমে। এখন দেখো কেন্দ্রীয় ব্যাংক সিদ্ধান্ত দিল তারা ঋণপত্র বা বন্ড বিক্রি করবে। এখন আমরা যারা সাধারণ মানুষ বা ভোক্তা, তারা কি করব, ঋণপত্রগুলো কিনবো। এখন আমরা যখন কিনবো ঋণপত্রগুলো, তখন আমরা কি টাকা দিয়ে কিনবো, তাই না? এখন আমাদের হাত থেকে টাকাটা ঋণপত্র কেনার মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের হাতে চলে গেল। আবার একটু খেয়াল করো, ঋণপত্র আমরা কিনবো, ঋণপত্র কেনার মাধ্যমে আমাদের হাত থেকে টাকাটা কেন্দ্রীয় ব্যাংকের কাছে চলে গেল। এখন আমরা ঋণপত্র কেন কিনবো বা আমরা শেয়ার কেন কিনবো? কারণ ভবিষ্যৎ লাভের আশায়। এগুলো এক ধরনের কন্ট্রাক্ট পেপারের মতো হয়, হ্যাঁ। ধরো 5 বছরে তুমি 1 লাখ টাকা ঋণপত্র কিনলে, তাহলে ওখানে যদি 5% ইন্টারেস্ট থাকে, তুমি 5 বছর পর 5% ইন্টারেস্ট সহ টাকাটা ফেরত পাবে। ধরো এখন 1 লাখ টাকা রাখলে 5 বছর পর 1,50,000 টাকা ফেরত পেলে। এটা কাইন্ড অফ ইনভেস্টমেন্ট। তোমার হাতে অতিরিক্ত টাকা আছে, তুমি সেটা ব্যাংকে জমা রাখতে পারো। একটা পদ্ধতি হচ্ছে ঋণপত্র কিনতে পারো কেন্দ্রীয় ব্যাংকের কাছ থেকে। এখন কেন্দ্রীয় ব্যাংকের থেকে যখন ঋণপত্র কিনবে, তাহলে তুমি কি করছো, তোমার হাতে থাকা 1 লাখ টাকা কেন্দ্রীয় ব্যাংকের হাতে দিয়ে দিচ্ছ। তার মানে অর্থনীতিতে অর্থের যোগান কমলো না বাড়লো বলো তো? তুমি যখন টাকা দিয়ে ঋণপত্রটা কিনছো, তাহলে কি অর্থের যোগান কমলো না বাড়লো? অর্থের যোগান কমলো, হ্যাঁ।
আচ্ছা দেখো, তাহলে আমরা দুইটা পদ্ধতি জেনে ফেললাম, একটা হচ্ছে নগদ জমার হার পরিবর্তন আর একটা হচ্ছে খোলা বাজার নীতি। হ্যাঁ, নগদ জমার হারের মাধ্যমে কি করতে হয়, আমরা ওই কেন্দ্রীয় ব্যাংকের নিকট যে টাকাটা যে অংশটা জমা রাখতে হয় সেটা বাড়িয়ে দিতে হয়, বাড়িয়ে দিলে কি হয়, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে আসতে পারে। আবার খোলা বাজার নীতিতে কেন্দ্রীয় ব্যাংক ঋণপত্র বিক্রি করে, ঋণপত্র বিক্রি করলে আমরা সেটা টাকা দিয়ে কিনবো, আমাদের থেকে টাকা কমে যাবে, অর্থের যোগান কমে যাবে, মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আসতে পারে। লাস্ট যে পদ্ধতিটা কেন্দ্রীয় ব্যাংক ফলো করতে পারে সেটা হচ্ছে ব্যাংক হারের পরিবর্তন নীতি। ব্যাংক হারের পরিবর্তন নীতিটা, ব্যাংক হারটা কি আগে সেটা জানতে হবে। ব্যাংক হারটা হলো অনেক সময় বাণিজ্যিক ব্যাংকগুলোর কি করতে হয়, কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিতে হয়। হ্যাঁ, ধরো ডাচ বাংলা ব্যাংকের অর্থের ঘাটতি হলো বা তারল্য সংকট দেখা দিল, বা যে কোনো কারণে ডাচ বাংলা ব্যাংকের কাছে এখন অর্থ একটু কম আছে, তারা ধারণা করছে যে তারা তাদের আমানতকারীদের টাকাটা ফেরত দিতে একটু সমস্যা হতেও পারে, অথবা যে কোনো বিনিয়োগের কারণে তাদের টাকা দরকার। এখন টাকাটা তারা খুব সহজে বাণিজ্যিক বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ নিতে পারে। বিষয়টা কি, ডাচ বাংলা ব্যাংক বা ইসলামী ব্যাংক বা অন্য কোনো বাণিজ্যিক ব্যাংক বাংলাদেশ ব্যাংক মানে কেন্দ্রীয় ব্যাংক থেকে ঋণ নিবে। হ্যাঁ, ঋণ তো আর এমনি এমনি নেবে না, একটা রিটার্ন সহ ফেরত দিতে হবে। ডাচ বাংলা ব্যাংকের ধরো 1 বছর পর 5 বছর পর টাকাটা ফেরত দিতে হবে। এখন টাকাটা যে ইন্টারেস্ট রেটে বা যে হারে ফেরত দিবে সেটা হচ্ছে ব্যাংক রেট। হ্যাঁ, যে হারে কেন্দ্রীয় ব্যাংক বাণিজ্যিক ব্যাংক গুলোকে ঋণ প্রদান করে সেই হারটা হচ্ছে ব্যাংক হার। হ্যাঁ, এখন ধরো ব্যাংক হার ঠিক করে দেওয়া আছে 5%, ব্যাংক হার ঠিক করে দেওয়া আছে 5%। তাহলে এটার মানে কি, এটার মানে হচ্ছে এখন যদি 100 টাকার লোন নেয় তাহলে কিছুদিন পরে 105 টাকা ফেরত দিতে হবে, বা 1 বছর পর 5 বছর পর 105 টাকা ফেরত দিতে হবে। এটা যদি এখন বাড়িয়ে দেয়, মানে কেন্দ্রীয় ব্যাংক বা বাংলাদেশ ব্যাংক সিদ্ধান্ত নিল এটা আমি বাড়িয়ে দিব, হ্যাঁ, এটা আমি 10% করে দিব, তাহলে ডাচ বাংলা ব্যাংক কি এখন আগের থেকে বেশি টাকা ফেরত দিতে হবে না ঋণ পরিশোধের জন্য? জি স্যার। এখন কত টাকা ফেরত দিতে হবে, 110 টাকা ফেরত দিতে হবে। অর্থাৎ ব্যাংক হার বাড়ার মাধ্যমে আসলে, ব্যাংক হার যখন বাড়ে তখন আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোর বেশি টাকা ফেরত দিয়ে দিতে হবে, বেশি টাকা বাংলাদেশ ব্যাংকের হাতে চলে যায়, অর্থাৎ তাদের ঋণ প্রদান করার ক্ষমতা কমে আসে। আবার একটু খেয়াল করো, ব্যাংক হার যখন বাড়ছে তখন বাণিজ্যিক ব্যাংকগুলোকে, ধরো ডাচ বাংলা ব্যাংককে বেশি টাকা ঋণ পরিশোধ হিসেবে ফেরত দিয়ে দিতে হয় বাংলাদেশ ব্যাংকে। এটা যখন হচ্ছে তখন স্বাভাবিকভাবেই বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান করার বা ডাচ বাংলা ব্যাংকের ঋণ প্রদান করার ক্ষমতা কমে যাচ্ছে, সে আগের থেকে কম টাকা ঋণ দিতে পারবে কারণ তার হাতেই আছে কম, সে বেশি টাকা ঋণ পরিশোধের জন্য দিয়ে দিচ্ছে। তাহলে দেখো দুইটাই কিন্তু নগদ জমার হার আর ব্যাংক হার দুইটাই কিন্তু বাণিজ্যিক ব্যাংকের সঙ্গে সংশ্লিষ্ট। দুইটার মাধ্যমে আসলে বাণিজ্যিক ব্যাংকগুলোর ঋণ প্রদান করার ক্ষমতা কমে যাচ্ছে। হ্যাঁ, তাহলে এই দুইটা পদ্ধতি আমরা খুব সহজে, কেন্দ্রীয় ব্যাংক খুব সহজে ব্যবহার করতে পারে মুদ্রাস্ফীতিটাকে নিয়ন্ত্রণ করার জন্য। এখন একটা নগদ জমার হারটা যদি তোমরা বুঝে থাকো, এটা 5%, হ্যাঁ, এটা অনেকদিন বছর ধরে 5% ছিল, বা ধরো এটা 5% আছে। এখন ধরো মুদ্রাস্ফীতিটা একটু অন্যদিকে রাখো, এখন একটু বোঝার জন্য, তোমরা বুঝেছো কিনা আমি একটু দেখতে চাচ্ছি, যে একটু খেয়াল করো। ধরো এই যে করোনার সময়ে মানুষের হাতে টাকা পয়সা নাই, হ্যাঁ, ধরো মানুষের চাকরি বাকরি নাই, বা লকডাউন শাটডাউনের কারণে ব্যবসা বাণিজ্য ঠিক মতো হচ্ছে না, মানুষের হাতে এখন টাকাই নাই বলতে গেলে, এরকম একটা সিচুয়েশন। এখন মানুষের হাতে টাকা দেওয়ার জন্য, টাকা বাড়ানোর জন্য সরকার বিভিন্ন পদ্ধতি নিতে পারে বা নিতে চাচ্ছে। তাহলে একটু বলো তো, নগদ জমার হারটা কি তখন কমাতে হবে না বাড়াতে হবে? সরকার যদি চায় মানুষের হাতে বেশি টাকা যাক বা অর্থের সরবরাহ বাড়াক, তাহলে নগদ জমার হারটা বাড়াতে হবে না কমাতে হবে? কমাতে হবে স্যার। ভেরি গুড, ভেরি গুড। তাহলে নগদ জমার হারটা যদি 3% করে দেয়, তার মানে বাণিজ্যিক ব্যাংকগুলোর হাতে তখন বেশি টাকা থাকবে বেশি ঋণ প্রদান করার জন্য। আমার পয়েন্টটা বুঝতে পেরেছো? সরকার যদি চায় বেশি টাকা থাকুক, অর্থের সরবরাহ বাড়ুক এই যে করোনাকালীন সময়, তখন তারা কি করবে, নগদ জমার হারটা কমিয়ে দিবে, এই যে ব্যাংক হার যেটা আছে সেটা কমিয়ে দিবে, 5% থেকে 2% কমিয়ে দিবে।
আবার যখন মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইবে, যখন টাকা পয়সার পরিমাণ অর্থের যোগানটা বেড়ে যাবে, তখন কি করবে, এটা আস্তে করে বাড়িয়ে দিবে। অর্থাৎ মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করতে চাইলে, অর্থের যোগান কমাতে চাইলে নগদ জমার হার, তারপর ব্যাংক হার, এগুলো বাড়িয়ে দিবে। আবার যখন ক্রাইসিস মোমেন্টে, যখন এই যে করোনাকালীন সিচুয়েশন বা কোনো যুদ্ধ টুদ্ধ হলো বা দুর্ভিক্ষ খরা, এগুলোর সময় যদি সরকার চায় মানুষের হাতে টাকা পৌঁছাক, তখন তারা এই হারগুলো কমিয়ে দিবে। আমার কথা কি বুঝতে পেরেছো তোমরা? তাহলে আর্থিক পদ্ধতির পর আমরা এখন রাজস্ব নিয়ন্ত্রণ বা ফিসক্যাল পলিসিটা নিয়ে একটু আলোচনা করব। একই পদ্ধতি, মানে একই কাজ, অর্থের যোগানটা কমাবে। তাহলে এটা রাজস্ব পদ্ধতিটা সরকার সরাসরি ভাবে সরকারের সঙ্গে সংশ্লিষ্ট। দুইটা জিনিস মাথায় রাখবে, একটা হচ্ছে সরকারি ব্যয় আর একটা হচ্ছে কর, ট্যাক্স, জি আর টি, অর্থাৎ গভর্নমেন্ট এক্সপেন্ডিচার, আর একটা হচ্ছে ট্যাক্স। এই দুইটা হচ্ছে সরকারের মূল পদ্ধতি বা মূল অস্ত্র। এখন সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে মানুষের হাত থেকে টাকাটা কমে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। হ্যাঁ, ধরো সরকার একটা রাস্তার প্রজেক্ট নিল, একটা রাস্তা তৈরি করবে। এখন এখানে 100 জন কাজ করবে, ওই 100 জনকে তো টাকা দিতে হবে বা বেতন দিতে হবে। তার মানে ওই 100 জনের কাছে নতুন ভাবে মজুরি গেল, অর্থনীতিতে অর্থের যোগানটা বাড়লো। হ্যাঁ, এখন এই রাস্তা তৈরির কাজটা একবারে করলো, 1 বছর করলো, 2018 সালে করলো। এখন দেখা গেল 19 সালে ওই একই রাস্তা আবার ঠিক করলো, 20 সালেও আবার একই রাস্তাটা ঠিক করতে হলো। মানে রাস্তা খোঁড়াখুড়ি হয় না, মানে এইটাকে বলে অনুৎপাদনশীল খাতে ব্যয়। মানে প্রথমবারই কাজটা না করে একই কাজ যদি বারবার করতে হচ্ছে, যেটা একটা অদরকারি কাজ, প্রথমবারে ঠিক মতো করে ফেললে হয়ে যায়, কিন্তু ওই কাজটা বারবার করতে হচ্ছে। করতে হলে কি হয়, ওখানে বারবার শ্রমিক লাগে, শ্রমিকদের মজুরি দিতে হয়, বারবার যন্ত্রপাতি কিনতে, নতুন নতুন যন্ত্রপাতি কিনতে হয়। সার্বিকভাবে কি হয়, অর্থনীতিতে অর্থের যোগানটা বেড়ে যায়। তাহলে এই যে ব্যয়, এই সব ক্ষেত্রে ব্যয়গুলো হ্রাস করতে পারে। বিশেষ করে যে অনুৎপাদনশীল খাতগুলো, সেখানে ব্যয়গুলো অনেক বেশি হ্রাস করতে পারে। এই যে টিলবোর্ড লাগানো থেকে শুরু করে, তারপর এই সিনেমা হল থেকে শুরু করে বিনোদন কেন্দ্রগুলোর উপর যে খরচগুলো হয়, এগুলো আসলে চেক করা লাগে যখন অর্থের সরবরাহটা নিয়ন্ত্রণ করা লাগে। স্বাভাবিকভাবে ঠিক আছে, বিনোদন কেন্দ্র দরকার আছে, কিন্তু যখন একটা ক্রাইসিস মোমেন্ট যায়, যখন মুদ্রাস্ফীতি বেশি হয়ে যায়, তখন এইসব খাতে বা যেসব অনুৎপাদনশীল খাত, এইসব খাতে টাকার সরকারি ব্যয়টা হ্রাস করলে অর্থনীতিতে অর্থের যোগানটা বা অর্থের সরবরাহটা কমে যায়। হ্যাঁ, তোমরা বুঝতে পেরেছো যেভাবে সরকারি ব্যয়, তাহলে সরকারি ব্যয় হ্রাসের মাধ্যমে তোমার হাত থেকে বা পুরো অর্থনীতিতে অর্থের পরিমাণটা কমে যাওয়ার একটা সুযোগ তৈরি হয়। হ্যাঁ, আবার সরকার অতিরিক্ত ব্যয় করে, আমরা যেটা পড়েছিলাম, সরকার অতিরিক্ত ব্যয় করে, সরকারের ঘাটতি ব্যয় থাকে, অনুৎপাদনশীল খাতে ব্যয় থাকে। এখন এগুলোর জন্য তো ঋণ নিতে হয়। হ্যাঁ, ঘাটতি ব্যয় সরকার কিভাবে পূরণ করবে? সরকারের আয়ের উৎস তো সীমিত, মানুষ ট্যাক্স দেয়, তারপর বিভিন্ন পণ্যের উপর ভ্যাট বসায়, তারপর এখানে আবাসন খাত, এভাবে নানা খাত থেকে সরকারের আয়ের খাত তো নির্দিষ্ট, এই খাত থেকে আয় হয়। তাহলে অতিরিক্ত যখন ব্যয় করে, এই অতিরিক্ত ব্যয়ের খরচটা সরকার কিভাবে নির্বাহ করবে? ঋণ নেওয়ার মাধ্যমে। ওই ঋণ নেওয়ার মাধ্যমে আবার একই চক্র, ওখানে অর্থের সরবরাহ বাড়বে। সো এই যে সরকারি ব্যয়টা হ্রাস করলেই আসলে বেশি ঋণ নিতে হয় না, বেশি অর্থের যোগান বাড়ে না। হ্যাঁ, এটা একটা পয়েন্ট। এরপরে কর নিয়ে কিভাবে, করের পরিমাণ বাড়ার মাধ্যমে কিভাবে অর্থের যোগানটা কমে যেতে পারে। ধরো তোমার একই, একটু সিম্পলি যদি বোঝার চেষ্টা করো, তোমার 5% টাকা ট্যাক্স দিতে হয়। তোমার হাতে 100 টাকা আছে, তুমি 100 টাকা আয় করো, তোমার 5% টাকা সরকারকে দিয়ে দিতে হয় ট্যাক্স হিসাবে। তার মানে তোমার হাতে থাকে কত, 95 টাকা। এখন সরকার কি করবে, করের পরিমাণ বাড়িয়ে দিল, ধরো এখন 10% করে দিল, তুমি তো বাধ্য ট্যাক্স দিতে। এখন তোমার 100 টাকার মধ্যে 10 টাকা দিয়ে দিতে হয়। তোমার হাতে আছে ডিসপোজেবল ইনকাম বা ব্যয়যোগ্য টাকা, আর আছে হচ্ছে 90 টাকা। সরকার 15% করে দিলে ট্যাক্সের পরিমাণ তোমার হাতে থাকে 85 টাকা। অর্থাৎ ট্যাক্সের পরিমাণ যত বাড়াবে, তোমার হাতে খরচ করার মতো টাকা কমে যাচ্ছে। আর তাহলে দেখো, ট্যাক্সের পরিমাণ বাড়ানোর মাধ্যমে বা করের পরিমাণ বাড়ানোর মাধ্যমে অর্থের যোগানটা সরকার খুব ইজিলি কমাতে পারে। হ্যাঁ, অর্থের যোগান কমালে কি হয়, মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তোমরা বুঝতে পেরেছো, রাজস্ব নিয়ন্ত্রণের এই দুইটা পদ্ধতি তোমাদের জানতেই হবে, ভালো মতো বুঝতে হবে। একটা হচ্ছে সরকারি ব্যয় হ্রাস, আর একটা হচ্ছে করের পরিমাণ বৃদ্ধি। এখন দেখো, সরকার সরকার
আরো কিছু কাজ করতে পারে। হ্যাঁ, প্রত্যক্ষ নিয়ন্ত্রণের মাধ্যমে সরকার কিছু কাজ করতে পারে। হ্যাঁ, এরকম কিছু পদ্ধতি দেখো, এটা দেখো, এটা ইম্পর্টেন্ট, এটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি। আমরা তো পড়েছিলাম মুদ্রাস্ফীতির সংজ্ঞাতে কি হয়, যে অর্থ যোগানটা বাড়ছে কিন্তু সেই হারে উৎপাদন বাড়ছে না। এখন উৎপাদন বাড়ানোর যে পলিসিটা যদি নিতে পারে, বা উৎপাদন যদি কিছুটা হলেও বাড়াতে পারি, তাহলেও মুদ্রাস্ফীতিটা কিছুটা হলেও নিয়ন্ত্রণে চলে আসে। কারণ আমি খরচ, আমার তো চাহিদা বাড়ছে, মানে অর্থের যোগান বাড়ার মাধ্যমে কি হয়, আমার টাকা বাড়ে, আমি চাহিদা বাড়ে, আমি বেশিটা জিনিস কিনতে পারবো উৎপাদন বৃদ্ধির মাধ্যমে। তাহলে এই যে উৎপাদন বৃদ্ধির মাধ্যমে এটা একটা পদ্ধতি নিলে মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণে আসতে পারে। তবে এটা সবসময় সম্ভব হয় না, কারণ মোটামুটি তোমার সামর্থ্য সীমিত, তুমি জানো তোমার ভূমি শ্রম মূলধন কতটুকু আছে, কতটুকু উৎপাদন করতে পারবে। হ্যাঁ, এই কারণে এটা এটা থিওরিটিক্যালি রাইট, কারেক্ট, যে তুমি উৎপাদন বাড়ালে মুদ্রাস্ফীতিটা নিয়ন্ত্রণে চলে আসে, কিন্তু এটা অতটা ইজি কাজ না। হ্যাঁ, এরপরে দেখো দাম নিয়ন্ত্রণ ও রেশনিং। এখানে কি হচ্ছে, মানে ধরো চালের দাম 40 টাকা কেজি, এর বেশি বাড়তে পারবে না, সরকার ঘোষণা দিয়ে দিল। তাহলে যারা উৎপাদনকারী বা যারা বিক্রি করে তারা 40 টাকার বেশিতে চাল বিক্রি করতে পারবে না। এই যে দাম নিয়ন্ত্রণ করে দিল, এর মাধ্যমে কি হয়, মুদ্রাস্ফীতি বা দাম বৃদ্ধির প্রবণতাটা একটু কমে আসে বা বাড়তে পারে না। এই যে রেশনিং, এই যে ওএমআর এর মাধ্যমে, মানে ওপেন মার্কেট সেল বা ওএমএস, ওপেন মার্কেট সেলে যে ট্রাকে করে করে যে বিক্রি করে দরিদ্রদের জন্য, বা কম দামে চাল ডাল নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিক্রি করে, এই যে এটা হচ্ছে রেশনিং বলে, যে দরিদ্র মানুষদের জন্য আমি কম মূল্যে চাল 30 টাকায়, তেল 80 টাকা লিটার, পেঁয়াজ 50 টাকা কেজি বা 30 টাকা কেজি, যে কম দামে দরিদ্র মানুষদের জন্য বিক্রি করব। এই পদ্ধতিতেও আসলে মুদ্রাস্ফীতিটা কিছুটা হলেও নিয়ন্ত্রণ করা যায়। আবার আরেকটা পদ্ধতি দেখো, মুদ্রাস্ফীতি বাড়লে মজুরি বাড়া বা স্যালারি বা আয় বা মজুরি বাড়ার একটা প্রবণতা থাকে। কারণ মুদ্রাস্ফীতি হলে কি হয়, জিনিসপত্র কিনতে বেশি দাম লাগে, তখন মানুষ কি স্বাভাবিকভাবে চিন্তা করবে, যারা চাকরি করে তারা চিন্তা করে তাদের আয় বাড়ানো দরকার, এই কারণে তারা তাৎক্ষণিকভাবে আয় বাড়ানোর চেষ্টা করে নানাভাবে। এখন এটা যদি নিয়ন্ত্রণ করা যায়, যে মজুরি এখন বাড়াবো না পরে বাড়াবো, এটার মাধ্যমে কিছুটা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা যায়। আবার আমদানি বৃদ্ধি একটা পদ্ধতি হতে পারে, কিভাবে, যে মুদ্রাস্ফীতি হলে যেহেতু উৎপাদন ঘাটতি থাকে বা তোমার দেশে উৎপাদন কম হয়, এ কারণে আমদানি বাইরে থেকে জিনিসটা নিয়ে আসছে, তোমার বাজারে মোটামুটি জিনিসপত্র বাড়ে, তুমি খরচ করার রাস্তাটা পাচ্ছ। যেখানে মুদ্রাস্ফীতি হলে খরচ করার রাস্তাটা কমে যায়, টাকা বেশি থাকে, খরচ করতে পারছো না। এখন আমদানি বাড়ার মাধ্যমে যদি জিনিসপত্র বাজারে বাড়ানো যায়, তাও মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণে থাকে। এরপরে লাস্ট স্টেজে গিয়ে যদি মুদ্রাস্ফীতি বাড়তে বাড়তে সেটা আর নিয়ন্ত্রণই করা না যায় কোনোভাবেই, তখন লাস্ট স্টেজ হয় প্রচলিত মুদ্রা, মানে টাকাটাকে বাতিল করে দিয়ে ধরো ডলারে কেনা কেনা বেচা করা, এটা একদম লাস্ট স্টেজ। একদম মুদ্রাস্ফীতি হতে হতে যদি এটা নিয়ন্ত্রণ করা না যায়, তাহলে শেষ স্টেজে গিয়ে যেটা হয় সেটা হচ্ছে আমরা প্রচলিত মুদ্রা, যেটা যেটা ধরো টাকার বদলে অন্য দেশের মুদ্রাকে বা ডলারকে আমরা আমাদের দেশে মুদ্রা হিসেবে গ্রহণ করব, তখন মুদ্রাস্ফীতিটা কিছুটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো আমার এটা হচ্ছে আজকের আলোচনা, মুদ্রাস্ফীতি কিভাবে নিয়ন্ত্রণ করব। একটা হচ্ছে আর্থিক পদ্ধতি, আর্থিক পদ্ধতিতে 3টা পদ্ধতি আমরা পড়েছি, ব্যাংক হার বৃদ্ধি, তারপর নগদ জমার অনুপাত বৃদ্ধি, এরপরে ঋণপত্র বিক্রয়। হ্যাঁ, এই 3টা পদ্ধতি কেন্দ্রীয় ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে। এরপর সরকারি ব্যয় হ্রাস, করের পরিমাণ বৃদ্ধি, এই দুইটা সরকার সরাসরি পদক্ষেপের মাধ্যমে করে থাকে। এরপর প্রত্যক্ষ নিয়ন্ত্রণেও সরকারের ভূমিকা থাকে, একটা হচ্ছে উৎপাদন বৃদ্ধি, দাম নিয়ন্ত্রণ, আমদানি বৃদ্ধি, মজুরি নিয়ন্ত্রণ, এগুলোর মাধ্যমে মুদ্রাস্ফীতিটা অনেকটা নিয়ন্ত্রণে চলে আসতে পারে। তো আজকে এটুকুই, তোমরা একটু ভালো মতো আজকেই পড়ে ফেলবে। হ্যাঁ, নেক্সট ক্লাসে এটার সমস্যা থেকে সেটা সলভ করে দিবে।